আজকে আমরা আলোচনা করব এইচএসসি ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 3 গতিবিদ্যা। গতিবিদ্যার যে টপিকসগুলো নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব সেগুলো অলরেডি লিখে রেখেছি। এর মধ্যে যে টপিকসটা প্রথমে আছে সেটি হচ্ছে যে দৃঢ় বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থানের তুলনা করা হয় তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। অর্থাৎ আমি যদি চিন্তা করি যে এইখানে একটা গাছ আছে এবং এখানে হচ্ছে একজন ব্যক্তি দাঁড়ায় আছে। সে কোথায় দাঁড়ায় আছে? গাছ থেকে 5 মিটার দূরে দাঁড়ায় আছে। ঠিক আছে, এটা এ পয়েন্ট, এটা হচ্ছে কি বি পয়েন্ট। এবার আমি যদি এই ব্যক্তির অবস্থানের তুলনা করি যে ব্যক্তি কোথায় আছে, ব্যক্তি হচ্ছে একটা গাছ থেকে 5 মিটার দূরে আছে, তাহলে ব্যক্তির অবস্থানটা আমি কিসের সাহায্যে তুলনা করতেছি? এই গাছের সাহায্যে। তাহলে আমি আগেই বলছি যে যার সাপেক্ষে আমি কোনো বস্তুর অবস্থানের তুলনা করব তাকে কি বলবো? প্রসঙ্গ কাঠামো। যেহেতু গাছের সাপেক্ষে এই ব্যক্তির অবস্থানের তুলনা করতেছি, এই জন্য এই গাছটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, এরপর আমরা শিখবো যে প্রসঙ্গ কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা জানি প্রসঙ্গ কাঠামো হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। আমি লিখে রেখেছি যে জড় প্রসঙ্গ কাঠামো কি? যে কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় তাকে আমরা কি বলি? জড় প্রসঙ্গ কাঠামো। এবার এটা জিনিস নোটিস করতে হবে যে যদি নিউটনের গতিসূত্র অর্জন করে কোনো প্রসঙ্গ কাঠামো, তাহলে তার কি থাকবে না? ত্বরণ থাকবে না। অর্থাৎ নিউটনের গতিসূত্র যদি অর্জন করে সেক্ষেত্রে কি থাকে না? ত্বরণ থাকে না। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা একটা 3 ডাইমেনশনাল একটা কাঠামো আঁকি। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ এবং এটা কি z অক্ষ। এটা হচ্ছে s1 এবং আমি আরো একটা কাঠামো যদি আঁকি, এটা হচ্ছে x, এটা কি y এবং এটা হচ্ছে z এবং এটা কি হবে s2। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা কখন জড় প্রসঙ্গ কাঠামো বলবো? আমি আগেই বলছি যে জড় প্রসঙ্গ কাঠামো মানে কি নিউটনের গতিসূত্র অর্জন করে। তাহলে নিউটনের গতিসূত্র কখন অর্জন করে? যখন বেগটা কি থাকবে? ধ্রুবক থাকবে। তার মানে v কি হবে? ধ্রুবক। আর যদি কখনো v যদি ধ্রুবক হয় তাহলে কি এখানে ত্বরণ থাকে? ত্বরণ থাকে না, অর্থাৎ a = 0 হবে। এর মানে কি? যদি কখনো কোনো প্রসঙ্গ কাঠামোতে v ধ্রুবক থাকে এবং ত্বরণ কত হয়? 0 হয়, অর্থাৎ ত্বরণ থাকবে না। ত্বরণ থাকবে না মানে কি? ত্বরণ 0, তাহলে তাকে আমরা কি বলবো? জড় প্রসঙ্গ কাঠামো বলবো। এবার আসি অজড় প্রসঙ্গ কাঠামো। আমি লিখে রেখেছি যে কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় না। তাহলে নিউটনের গতিসূত্র যদি অর্জন না করা যায় তাহলে এখানে কি ত্বরণ 0 হবে? ত্বরণ কিন্তু 0 হবে না। তার মানে এখানে কি থাকবে? ত্বরণ থাকবে। কারণ যেহেতু বেগের পরিবর্তন হবে, বেগের পরিবর্তন হলে সেখানে ত্বরণের সৃষ্টি হয়, তাহলে ওইটা কি হবে? আমাদের অজড় প্রসঙ্গ কাঠামো। আমি অজড় প্রসঙ্গ কাঠামোর আরো একটা স্ট্রাকচার আঁকি। আমি যদি সেম ভাবে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আঁকি, x y z, এটা x কাঠামো, এবং আরো একটা যদি আঁকি x y এবং z, এটাকে যদি s2 ধরি, তাহলে এখানে কি থাকবে? v ধ্রুবক থাকবে না, নট ইকুয়াল টু ধ্রুবক। যদি v কখনো ধ্রুবক না থাকে তাহলে এখানে কি থাকবে? ত্বরণ থাকবে। তাহলে যদি কখনো ত্বরণ থাকে তাহলে এটাই কি আমাদের অজড় প্রসঙ্গ কাঠামো। আমরা খুব সহজে জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামো সম্পর্কে জানতে পেরেছি। এবার আমরা শিখবো যে জড় প্রসঙ্গ কাঠামোকে আরো কয় ভাগে ভাগ করা যায়। আমরা জানি জড় প্রসঙ্গ কাঠামোকে আরো 3 ভাগে ভাগ করা যায়। একটা কি একমাত্রিক জড় প্রসঙ্গ কাঠামো, আরেকটা হচ্ছে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, আরেকটা হচ্ছে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এবার আমরা দেখি যে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো কি। কোন কণার অবস্থান যদি একটি মাত্র স্থানাঙ্ক দ্বারা নির্দেশ করা হয়, অর্থাৎ কোন কণার অবস্থান যদি সরলরৈখিক পথে হয় তখন আমরা তাকে কি বলি? একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ আমি যদি চিন্তা করি কোনো বস্তুর গতি বা কোনো একজন ব্যক্তি যদি সরল রেখা বরাবর আবদ্ধ থাকে বা সরল রেখা বরাবর চলাচল করে, তাহলে তাকে আমরা কি বলি? জড় প্রসঙ্গ কাঠামো। কারণ এইটা কণার অবস্থান কোন দিক বরাবর হয়? একটি মাত্র স্থানাঙ্ক দ্বারা নির্দেশ করে। স্থানাঙ্ক মানে কি? এটা দিকটা হচ্ছে কি একমুখী, এজন্য আমরা একে কি বলি? একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এরপর আসি দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো কি। সরি, আমি এখানে ত্রিমাত্রিক লিখছি, এটা হবে কি দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো কি? যে কোন কণার অবস্থান যদি দুইটি মাত্র স্থানাঙ্ক দ্বারা নির্দেশ করা হয় তখন আমরা তাকে কি বলি? দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এবার আসি দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো কি। আমি ধরি কোন বস্তুর গতি যদি সরলরৈখিক না হয়, একটু বাঁকা হয়। আমি ধরলাম যে কোন বস্তু এই দিক বরাবর গেল, তাহলে তার অবস্থান কোথায়? এখানে p। এবার তার অবস্থানটা আমরা কিভাবে নির্ণয় করব? বা আমি যদি এইখানে থাকি, এটা হচ্ছে মূল বিন্দু 0 0। এবার আমরা যদি এই পয়েন্টে থাকি, এই পয়েন্ট থেকে আমি তাকে ধরতে গেলে কি করব? আমি নিশ্চয়ই এই দিকে যাব। এদিকে যাওয়া মানে কি? x অক্ষের দিকে যাওয়া, তারপর কি সামনে উপরের দিকে যেতে হবে। তার মানে কি? এই যে এই দিকে যাব, তার মানে আমি কোন অক্ষের দিকে গেলাম? y অক্ষের দিকে গেলাম। এই রকম যে ধরনের প্রসঙ্গ কাঠামো আছে তাকে আমরা কি বলি? দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ আমি যদি সুন্দর মতো স্ট্রাকচার আঁকি, x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, আর এখানে কি একটা পয়েন্ট ছিল p। সো এই ধরনের প্রসঙ্গ কাঠামোকে আমরা কি বলি? দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, তারপর কি আছে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। আমরা জানি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো কি? কোন কণার অবস্থান যদি 3টা স্থানাঙ্ক দ্বারা নির্দেশ করা হয় তখন তাকে কি বলে? ত্রিমাত্রিক
ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, একটা অবস্থান x, একটা কি y এবং আরেকটা যদি আমি z দ্বারা নির্দেশ করি, তাহলে এই ধরনের প্রসঙ্গ কাঠামো হচ্ছে কি তিনমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এবার একমাত্রিক প্রসঙ্গ কাঠামোর উদাহরণটা কি? আমি যদি কোনো একটা বস্তু বা কোনো একটা সরু সুতা যদি সামনে থেকে টেনে ধরি, তাহলে এটা কি একমাত্রিক প্রসঙ্গ কাঠামোর উদাহরণ। এবং দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো কি? আমি যদি একটা বই বা পাতলা একটা কাগজ ধরি, তাহলে কাগজটা কি x অক্ষ থাকবে, y অক্ষ থাকবে, ওটা কি দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এবং আমি ফাইনালি যদি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর উদাহরণ দেখতে চাই, তাহলে আমি এখানে দাঁড়ায় আছি, আমি ধরি যে এই পাশে কোনো একটা মশা উড়ে যাইতেছে, তাহলে মশার অবস্থান নির্ণয় করার জন্য কি এদিকে যেতে হবে, এটা x অক্ষ, এদিকে যেতে হবে y অক্ষ, এবং আরেকটা উপরের দিকে যেতে হবে, তার মানে কি z অক্ষ। তার মানে এটা হচ্ছে তাদের কয়টা স্থানাঙ্ক দ্বারা প্রকাশ করলাম, তিনটা স্থানাঙ্ক দ্বারা প্রকাশ করলাম। এটাই কি ছিল আমাদের ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এবার আমরা দেখব স্থিতি এবং গতি জিনিসটা কি। আমি লিখে রেখেছি স্থিতি হচ্ছে কি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানে যদি কখনো পরিবর্তন না ঘটে তখন তাকে আমরা স্থিতি বলি, এবং প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানে যদি পরিবর্তন ঘটে তখন তাকে আমরা কি বলি, গতি বলি। ধরি আমি এখানে একটা গাছ আছে, একজন ব্যক্তি গাছের পাশে দাঁড়ায় আছে, তাহলে আমাদের এখানে প্রসঙ্গ কাঠামো কি এই গাছটা, তাহলে গাছের সাপেক্ষে এই বস্তুর কি দাঁড়ায় আছে, তার মানে বস্তুর কি অবস্থানে কোনো পরিবর্তন ঘটতেছে না, তার মানে এটাকে কি বলে, স্থিতি বা প্রকৃত স্থির বস্তু বলে। এবার যদি আমি চিন্তা করি এখানে একটা গাছ আমাদের প্রসঙ্গ কাঠামো ছিল, একজন ব্যক্তি একটু আগে ছিল এ পয়েন্টে গাছের পাশে, তারপর একটু পর হচ্ছে সে কি করলো, একটা চায়ের দোকানের পাশে যায় বা চায়ের দোকানের পাশে দাঁড়ায় আছে, তাহলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কি তার অবস্থানের পরিবর্তন ঘটছে না, বি পয়েন্ট। তাহলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যেহেতু তার অবস্থানের পরিবর্তন ঘটছে, এই জন্য এই জিনিসটাকে আমরা কি বলি, গতি বলি। এবার আসি যে গতিকে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পরম গতি, আরেকটা কি আপেক্ষিক গতি। পরম মানে কি, আমি আগে শিখছি পরম মানে পরমের প্রথমে প আছে, পদ কি প্রকৃত, মানে প্রকৃত পক্ষে যে গতিটা আছে। সো এই জিনিসটাকে কি বলে, প্রকৃত স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তুর গতিকে আমরা কি বলি, পরম গতি বলি। এবার যদি চিন্তা করি প্রকৃত স্থির প্রসঙ্গ কাঠামো, এই যে এটার কথা যদি চিন্তা করি, এটা কি প্রকৃত পক্ষে স্থির ছিল গাছটা, কারণ স্থিরভাবে তো দাঁড়ায় আছে, তাহলে প্রকৃত পক্ষে স্থির এই বস্তুর সাপেক্ষে এই যে ব্যক্তির গতিটা, এই গতিটাকে আমরা কি বলি, পরম গতি বলি। কিন্তু মহাবিশ্বে এরকম কোনো বস্তু পাওয়া সম্ভব না যেটা প্রকৃত পক্ষে কি আছে, স্থির আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে আপেক্ষিক গতি। আপেক্ষিক গতিটা কি লিখছি, দুটি চলমান বস্তুর একটির সাপেক্ষে অপরটির গতিকে আমরা কি বলি, আপেক্ষিক গতি বলি। অর্থাৎ পাশাপাশি ভাবে যদি দুটো বাস, একটা বাস বাম থেকে ডান দিকে আসে এবং একটা বাস যদি ডান থেকে যদি বাম দিকে যায়, তাহলে দুটি বাসের মধ্যে বা যে কোনো একটা বাসের ভিতরে যদি জানালাতে একজন ব্যক্তি যদি অপর বাসটিকে যদি দেখে, চলতে দেখে, তাহলে এই যে গতিটা, এই গতিকে আমরা কি বলি, আপেক্ষিক গতি বলি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আরেকটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন লিখে রেখেছি, সেটা হচ্ছে মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক। আসলে কি মহাবিশ্বে কি আমি এমন কোনো বস্তু পাবো যেটা প্রকৃতপক্ষে স্থির আছে? নাই তো। কারণ পৃথিবী প্রতিনিয়ত কি সূর্যের চারদিকে ঘুরছে, তাহলে পৃথিবী যেহেতু প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে, তার মানে পৃথিবীতে যদি কোনো বস্তু থাকে তাহলে সে বস্তু কিন্তু কি প্রকৃতপক্ষে স্থির না। কিন্তু আমরা যে স্থিরটা দেখি এটা আপাত দৃষ্টিতে দেখি, এই জন্য আমাদের কাছে মনে হয় স্থির, কিন্তু প্রকৃতপক্ষে কি এটা স্থির না, এটা কি গতিশীল। এই জন্যই বলে যে মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, অর্থাৎ আমাদের মনে হইতেছে সকল গতি আপেক্ষিক, মানে সকল কি গতিকে কি আপেক্ষিক মনে হইতেছে, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার। এখন আমরা দেখব সরণ এবং দূরত্ব, এই জিনিসগুলো। সরণ কি, নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলি, সরণ বলি। আর দূরত্ব কি লিখছি, যে কোনো দিকে কোনো গতিশীল বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলি, দূরত্ব বলি। দুইটা জিনিস একই, কিন্তু ডিফারেন্সটা কি, সরণের দিকে কি থাকা লাগবে, নির্দিষ্ট দিক থাকা লাগবে, বাট দূরত্বের বেলায় কি নির্দিষ্ট দিক থাকা লাগবে না, ঠিক আছে। এর পিছনে রিজন কি, সরণ একটি ভেক্টর রাশি আর দূরত্ব একটি স্কেলার রাশি। আমরা জানি যে ভেক্টর রাশি প্রকাশের জন্য কি নির্দিষ্ট দিকও লাগবে, মানও লাগবে, আর স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য কি শুধু মান হইলেই হবে, দিকের প্রয়োজন হবে না, ঠিক আছে। এই জন্য এবার আমরা যদি একটা উদাহরণের সাহায্য নেই, আমি ধরে নেই এটি হচ্ছে একটা পয়েন্ট এ, একটা পয়েন্ট বি, একটা পয়েন্ট এ থেকে বি দূরত্ব হচ্ছে 7 মিটার। আচ্ছা, এখন একজন ব্যক্তি এখানে আরেকটা পয়েন্ট আছে সি পয়েন্ট, এবং একজন ব্যক্তি এ থেকে সি পয়েন্টে গেল এবং সি থেকে আবার বি পয়েন্টে গেল। এ থেকে সি পয়েন্টের দূরত্ব 3 মিটার এবং সি থেকে আবার বি পয়েন্টের দূরত্ব 4 মিটার। উভয় পাশে কিন্তু দূরত্ব সেম, হ্যাঁ। তাহলে একজন ব্যক্তি চাইলে সরলরৈখিক বরাবর রাস্তায় যেতে পারে, আবার চাইলে এ থেকে সি তে যেতে পারে, সি থেকে আবার বি তে যেতে পারে। সে যেভাবেই যায় কিন্তু তার দূরত্ব কি হবে, সমান হবে।
আচ্ছা, এখন যদি আমি চিন্তা করি কোনটা সরণ আর কোনটা দূরত্ব, তাহলে আমাদের কি বুঝতে হবে যে আমি জানি সরণ কিন্তু একটি কি ভেক্টর রাশি, তার মানে সরণ প্রকাশের জন্য কি লাগবে, নির্দিষ্ট দিক লাগবে। যেহেতু এ থেকে বি হচ্ছে একটা নির্দিষ্ট দিক, অর্থাৎ সরণ প্রকাশের জন্য দূরত্বটা কিরকম হওয়া লাগবে, সরলরৈখিক হইতে হবে, মানে সোজা পথ হইতে হবে। তাহলে এখানে সোজা পথ কি এ বি, এর জন্য এ বি কে আমরা কি বলবো, 7 মিটার হচ্ছে কি বস্তুটা সরণ। বাট আমি দূরত্বের বেলায় কি লিখছি, যে কোনো দিকে সে যদি দূরত্ব অতিক্রম করে সেটাই কি তার দূরত্ব। তার মানে এসি প্লাস বিসি পথে যে সে দূরত্বটা অতিক্রম করবে ওইটা কি তার সরণ হবে না, ওইটা কি হবে তার দূরত্ব। সো খুব সহজেই সরণ এবং দূরত্বের মধ্যে আমরা ডিফারেন্সটা বুঝে ফেললাম। আচ্ছা, তারপর আমি লিখছি যে বেগ এবং দ্রুতের মধ্যে পার্থক্য কি। বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, v = s / t, অর্থাৎ নির্দিষ্ট দিকে একক সময় সরণের হারকে কি বলে, বেগ বলে। তার মানে সরণ থেকে আসছে কি বেগ, বেগও কি একটি ভেক্টর রাশি, এজন্য তার কি প্রয়োজন হবে, নির্দিষ্ট দিক থাকা লাগবে। সূত্র হচ্ছে v = s / t, s হচ্ছে সরণ আর t হচ্ছে কি সময়। তার মানে নির্দিষ্ট দিকে একক সময় যে সরণটা হবে ওইটার হারকে আমরা কি বলবো, বেগ বলবো। আর দ্রুতি কি, যেহেতু স্কেলার রাশি, তার মানে কি যে কোনো দিকে একক সময় দূরত্বের হারকে আমরা কি বলি, দ্রুতি বলি। ঠিক আছে, এটাই হচ্ছে কি বেগ এবং দ্রুতির মধ্যে একটা ডিফারেন্স। আচ্ছা, এবার যদি চিন্তা করি যে বেগকে আসলে কয় ভাগে ভাগ করা যায়, আমরা জানি বেগকে দুই ভাগে ভাগ করা যায়, একটা কি সমবেগ এবং অপরটা হচ্ছে কি অসমবেগ। সমবেগ মানে কি সমান বেগ, কোন বস্তুর বেগ যদি কি থাকে, সমান থাকে, তাহলে তাকে কি বলবো, আমরা সমবেগ বলবো। আর কোন বস্তুর বেগ যদি সমান না থাকে তাহলে আমরা তাকে কি বলি, অসমবেগ। সমবেগের ক্ষেত্রে সূত্র ac = কি vt। এবার এটা যদি আমি একটা গ্রাফের সাহায্য নেই, তাহলে আমি ধরে নেই একটা গ্রাফ, এটা হচ্ছে x অক্ষ এবং এটা কি y অক্ষ। এখানে সময় 0 1 2 3 4, এটা কি আমি দিলাম সময়, ঠিক আছে, s সেকেন্ড। আচ্ছা, এটা যদি আমি দেই কি বেগ, সেটা কি v, ms ইনভার্স 1 এককে, তাহলে আমি ধরে নিলাম এখানে 1 এখানে 2। আচ্ছা, কোন বস্তুর বেগ যদি 0 সময় 0 হয় এবং 1 সেকেন্ডে বস্তুটার বেগ কত 1, 2 নাম্বার সেকেন্ডে বস্তুর বেগ 1, 3 নাম্বার সেকেন্ডে বস্তুর বেগ 1, 4 নাম্বার সেকেন্ডে বস্তুর যদি বেগ কত হয়, একই হয়, অর্থাৎ কোন বস্তুর বেগ যদি সমান থাকে, ঠিক আছে, তাহলে সেই বেগটাকে আমরা কি বলি, সমবেগ বলি। এটা কি আমাদের একটা সমবেগের উদাহরণ। এবার অসমবেগ কি, কোন বস্তুর বেগ যদি সমান না থাকে তাহলে তার বেগকে আমরা কি বলি, অসমবেগ। তাহলে আমি যদি চিত্র আঁকি, এটা x অক্ষ এবং এটা কি ছিল y অক্ষ। সেম ভাবে এখানে যদি সময় থাকে এবং এখানে যদি বেগ থাকে, আমি ধরে নেই এখানে 0 সেকেন্ড 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, এখানে কত 1 2 3, আমি ধরে নেই 0 সেকেন্ডের বেগ 0, 1 সেকেন্ডে তার বেগ 1, 2 নাম্বার সেকেন্ডে তার বেগ 2, 3 নাম্বার সেকেন্ডে তার বেগ কত 3। তার মানে বস্তুর বেগটা কি সমান, বস্তুর বেগটা তো সমান নাই, যেহেতু সমান নাই এজন্য এই বেগটাকে আমরা কি বলবো, অসমবেগ। সো আমরা আরো শিখে ফেললাম সরণ এবং দূরত্ব, বেগ দ্রুতি এবং বেগের প্রকারভেদ নিয়ে। সো এবার আমরা দেখব গড়বেগ এবং তাৎক্ষণিক বেগ। গড়বেগ কি, গড়বেগটা হচ্ছে কোন বস্তুর মোট সরণকে যদি মোট সময় দিয়ে ভাগ করলে যে বেগটা পাওয়া যাবে তাকে আমরা কি বলি, গড়বেগ বলি। আচ্ছা, এখানে যদি লিখছি v = মোট সরণ ডিভাইডেড মোট সময়, তাহলে মোট সরণকে কি del s দ্বারা প্রকাশ করছি আর মোট সময়কে কি t দ্বারা প্রকাশ করছি। তাহলে এই মোট সরণ এবং মোট সময় যদি যোগ করি তাহলে যে বেগটা পাবো তাকে কি বলে, গড়বেগ বলে। আমরা ধরে নেই এখানে a পয়েন্টে একজন ব্যক্তি ছিল, সে এখানে তার দূরত্ব কত ছিল 0, এখান থেকে তার b এর আরেকটা পয়েন্ট, এই পয়েন্ট এখান থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে 1 মিটার এবং এই বস্তুটার a থেকে b তে যাইতে সময় লাগছে 1 সেকেন্ড এবং b থেকে c বিন্দুর যে দূরত্ব, b থেকে c বিন্দুর দূরত্ব হচ্ছে আরো 2 মিটার। এই 2 মিটার যাইতে তার সময় লাগছে হচ্ছে t2, t1 দেখলাম t2 = 2 সেকেন্ড এবং c থেকে d আরেকটা পয়েন্ট, এই পয়েন্টের দূরত্ব হচ্ছে আমি ধরে নেই 3 মিটার এবং এইখানে তার যাইতে সময় লাগছে হচ্ছে 3 সেকেন্ড। এবার আমি যদি বলি এটার গড়বেগ কত, তাহলে আমরা গড়বেগটা কিভাবে লিখবো, আমি তো লিখলাম গড়বেগ = মোট সরণ ডিভাইডেড মোট সময়। তাহলে মোট সরণ কত, সবগুলো যোগ করব, এটা কি s1, এটা কি s2, এটা কি s3 আর এটা কি t1 + t2 + t3, অর্থাৎ 1 + 2 + 3 আর উপরে কত 1 + 2 + 3, যদি যোগ করি যেটা মান পাবো সেটাই হবে আমাদের কি গড়বেগ। আচ্ছা, গড়বেগকে আরো অন্য আরেক ভাবে দেখা যায় যে বস্তুটা যদি সমতরণে থাকে তাহলে গড়বেগের জন্য আরো একটা সূত্র আছে। বস্তুটা কি বললাম, যদি সমতরণে থাকে তাহলে সমতরণের ক্ষেত্রে গড়বেগের সূত্র কি, গড়বেগের সূত্র হচ্ছে আদি বেগ এবং শেষ বেগের অনুপাতকে কি বলে, গড়বেগ বলে। অর্থাৎ এই বস্তুটা একটা আদি বেগ ছিল, ধরে নেই 0 আদি বেগ নিয়ে যাত্রা শুরু করছিল এবং বস্তুটার শেষ বেগ ধরলাম 2 ms ইনভার্স 1, তাহলে এইটার গড়বেগ কিভাবে বের করব, তাহলে 0 + 2 /
2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসে 1 ms ইনভার্স 1। তাহলে এটাই কি এই বস্তুটার গড়বেগ। যদি কখনো বস্তুটা কি রকম ভাবে থাকে সমত্বরণে থাকে। এবার আমরা দেখব তাৎক্ষণিক বেগ। বেগ বলতে আসলে কি তাৎক্ষণিক বেগকে বোঝায়। আচ্ছা আমি কি বললাম যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সরণের সীমান্তিক মানকে আমরা কি বলি তাৎক্ষণিক বেগ বলি। জিনিসটা একটু কঠিন, আমি যদি আরেকটু সহজভাবে বলতে চাই যে আসলে বেগের সূত্র কি ছিল, আমি এর আগে যেটা বলছি বেগ ইকুয়াল টু সূত্র কি সরণের হারকে আমরা কি বলছি বেগ বলছি। আচ্ছা অর্থাৎ বেগ আমরা প্রকাশ করব কিভাবে, এ একটা পয়েন্ট ছিল, এখানে বি আর একটা পয়েন্ট, আমি ধরে নেই এ থেকে বি তে বস্তুটা যাইতে হচ্ছে 2 সেকেন্ড সময় লাগলো। এবার এ থেকে বি এর হচ্ছে দূরত্ব 5 মিটার। এবার তাহলে তার বেগ কত, v ইকুয়াল টু সরণের হার সরণ কত 5 ডিভাইডেড 2, তাহলে কত আসবে 5 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 5 ডিভাইডেড 2 তাহলে কত আসে 2.5। সো 2.5 ms ইনভার্স 1 এটাই কি আমাদের বেগ, তাই না? এবার আমি তো আর বেগ নিয়ে শিখতেছি না, আমি শিখবো এখন কি আমাদের কি তাৎক্ষণিক বেগটা কি। তাহলে তাৎক্ষণিক বেগ কি বলছি সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে। অর্থাৎ আমি যদি বলি এখানে তো বলছি 2 সেকেন্ডে বেগ কত, আমি ধরে নিলাম এইখানে মাঝখানে একটা পয়েন্টে যদি বেগ বের করতে চাই, আসলে মাঝখানে পয়েন্ট কি আমি ধরে নিলাম 1.0002 সেকেন্ডে বস্তুটার বেগ কত। তাহলে কি আমি এই সূত্র দিয়ে নির্ভুলভাবে বেগটা পরিমাপ করতে পারবো না। এজন্য আমাদের কি করতে হবে ডিফারেন্সিয়েশনের সাহায্য নিতে হবে। অর্থাৎ ক্ষুদ্র কোনো বস্তুর মান বের করার জন্য আমরা যেটা সাহায্য নেই ওটার নাম কি অন্তরীকরণ। সো এটাকে আমরা কিভাবে বের করব অন্তরীকরণের সাহায্যে বের করব। তাহলে অন্তরীকরণের সাহায্য যদি নিতে চাই v কারবে তাহলে কি হবে এখানে কি মোট দূরত্বরে আমি কি দ্বারা প্রকাশ করি del s ডিভাইডেড del t। আমি চাইলে তো এই সূত্র দিয়ে প্রকাশ করতে পারি, তাই না? তাহলে বেগের সূত্র এটা। তাহলে আমি এখন কি করব এই অল্প একটু সময়ের জন্য আমরা কি করব বের করব। তাহলে এটার জন্য আমরা কি করব উপরে কি আনবো লিমিট নিয়ে আসবো আর নিচে কি আনবো t এর মান কত 0। এটা কিভাবে পড়া হয় t টেন্ডস টু 0। কেন? কারণ এই যেটা কি সময়ের ব্যবধান কি শূন্যর কাছাকাছি, এইজন্য t টেন্ডস টু 0 লিখছি। আর এই পাশে কি del s ডিভাইডেড del t। এই জিনিসটাকে যদি আমি সুন্দরভাবে লিখতে চাই তাহলে লেখা যায় হচ্ছে ds ডিভাইডেড dt। এটাই কি আমাদের তাৎক্ষণিক বেগের সূত্র। অর্থাৎ যদি বেগ বলে তাহলে আমরা এই সূত্রের সাহায্যে মানটা বের করব, আর যদি তাৎক্ষণিক বেগ বলে তাহলে আমরা এই প্রসেসে তাৎক্ষণিক বেগটা বের করে ফেলবো। ঠিক আছে? সো আমরা গড় বেগ এবং তাৎক্ষণিক বেগটাও বের করে ফেললাম। এবার আমরা শিখব ত্বরণ এবং ত্বরণের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ত্বরণ জিনিসটা কি আমি লিখে দিয়েছি, বেগ একক সময়ে যদি বেগের পরিবর্তন হয় অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে কি বলে ত্বরণ বলে। আচ্ছা আমি যদি ধরে নিই এই পয়েন্টে আসলে বস্তুটা ত্বরণ কত। আচ্ছা তাহলে আমি আরেকটা চিত্র আঁকি, এটা নায়িকা ধরি, এটা হচ্ছে এ একটা বিন্দু বি আরেকটা বিন্দু। কোন ব্যক্তি 2 ms ইনভার্স 1 আদি বেগে যাত্রা শুরু করলো এবং বি পয়েন্টে যখন পৌঁছাইলো তখন তার বেগ হচ্ছে 5 ms ইনভার্স 1 এবং এ পয়েন্ট থেকে তার বি পয়েন্টে যাওয়ার সময় লাগছে হচ্ছে 2 সেকেন্ড। আচ্ছা তাহলে যদি 2 সেকেন্ড হয় তাহলে আমরা ত্বরণের সূত্র কি জানি, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তার মানে ত্বরণ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বেগের পরিবর্তন ডিভাইডেড হার মানে কি সময়। তাহলে বেগের পরিবর্তনকে কি দ্বারা প্রকাশ করা হয় del v, আর এখানে সময় কি শুধু t। তাহলে বেগের পরিবর্তন কিভাবে করব, বস্তুটার আদি বেগ কত u, শেষ বেগ কত v, তার মানে শেষ বেগ আগে লিখব v - u ডিভাইডেড এখানে কি t। এটাই কি আমাদের ত্বরণের সূত্র। এবার এটা যদি আমি ত্বরণ বের করতে চাই তাহলে ত্বরণের মান কত আসবে, শেষ বেগ কত 5 মাইনাস আদি বেগ কত ছিল 2 লিখলাম, সময় কয় সেকেন্ড লাগছে 2 সেকেন্ড। তাহলে মান আমাদের কত আসে 5 - 2 ডিভাইডেড 2, তার মানে মান কত আসে 1.5 ms ইনভার্স 2। এবার এইগুলো একক কিভাবে দিচ্ছি এককটা একটু পরে শিখাবো। আচ্ছা এখান থেকে বুঝলাম যে ত্বরণের মানটা কি পজিটিভ আসছে। তাহলে ত্বরণের মান যদি পজিটিভ আসে তাহলে এটাকে আমরা কি ত্বরণই চিন্তা করি, আর যদি কখনো নেগেটিভ আসে তাহলে এটাকে আমরা কি বলি মন্দন বলি। মানে কোন বস্তু যদি ধরো ইউ আদি বেগ নিয়ে যাত্রা শুরু করলো, বস্তুটা একটু পরে হচ্ছে বেগ কমায় 1 ms ইনভার্স 1 এককে আসলো, তখন আসলে যদি আমি ত্বরণ বের করতে চাই তাহলে কি হবে v - u ডিভাইডেড t। অর্থাৎ শেষ বেগ কত 1, আদি বেগ কত ছিল -2, সময় কত 2, তার মানে এটা মান কত আসবে 1 - 2 মানে কি 1 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে 1/2 মানে কত 0.5 মানে -0.5 ms ইনভার্স 2। এই জিনিসটাকে আমরা কি বলি মন্দন বলি। হ্যাঁ আচ্ছা এরপর আমরা শিখবো যে ত্বরণের প্রকারভেদ। ত্বরণকে আসলে কয় ভাগে ভাগ করা যায়, এটা কি সুষম ত্বরণ আর এটা কি অসম ত্বরণ। এবার আমরা লিখব সুষম ত্বরণ কি এবং অসম ত্বরণ কি নিয়ে আলোচনা করব। ত্বরণকে আমরা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি সুষম ত্বরণ এবং অপরটা হচ্ছে কি অসম ত্বরণ। সুষম ত্বরণ কি
কোন বস্তুর বেগের মান যদি একই হারে বাড়তে থাকে তাহলে তাকে আমরা কি বলি সুষম ত্বরণ, আর যদি একই হারে না বাড়ে তখন তাকে আমরা কি বলি অসম ত্বরণ। অর্থাৎ আমি যদি একটা লেখচিত্রের সাহায্যে বোঝাইতে চাই, এটা ছিল আমাদের x অক্ষ এবং এটা কি y অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দুগামী। আমরা নিচের টুকুকে কি ধরলাম সময়, ধরি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড। এখানে বেগ 1 2 3। কোন বস্তুর বেগ যদি 0 সেকেন্ডে 0 হয়, 1 নাম্বার সেকেন্ডে বেগ যদি 1 হয়, 2 নাম্বার সেকেন্ডে বেগ যদি 2 হয়, 3 নাম্বার সেকেন্ডে বেগ 3 এবং 4 নাম্বার সেকেন্ডে বেগ ধরে নিলাম যদি কখনো কত হয় 4 হয়, তাহলে এই যে আমরা যে একটা সরল রেখাটা পাচ্ছি, এই সরল রেখাটাকে আমরা কি বলবো, যে এটা কি সুষম ত্বরণ নির্দেশ করতেছে। ঠিক আছে, তাহলে এই যে ত্বরণটা বেগটা কি করছে একই হারে বাড়তেছিল, মানে প্রত্যেকটা সেকেন্ডে এক এক করে বাড়তেছিল, তাহলে এই বেগটা কি আমরা কি বলি সুষম ত্বরণ। আর অসম ত্বরণ কি কোনো বস্তুর বেগ যদি একই হারে না বাড়ে তখন তাকে আমরা কি বলি অসম ত্বরণ। অসম ত্বরণের উদাহরণ জিনিসটা কি, যদি করি এটা x অক্ষ, এটা কি y অক্ষ, এটা কি 0 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, এখানে কত ধরলাম 1 2 3, ধরে নিলাম 0 সেকেন্ডে তার বেগ কত 0, 1 নাম্বার সেকেন্ডে তার বেগ কত 1, 2 নাম্বার সেকেন্ডে যদি ধরি তার বেগ কত 3, আবার 4 নাম্বার সেকেন্ড দিলাম, 4 নাম্বার সেকেন্ডে যদি তার বেগ দেখি আবার কত 2, তার মানে কি রকম হবে, এই যে একটা রেখা আঁকছি এরপর কি আবার এটা একটু এরকম বাড়বে তারপর আবার একটু এরকম হয়ে যাবে, তার মানে কোনো বস্তুর বেগ কি একই হারে তো বাড়ে না, তার মানে এই বেগটাকে আমরা কি বলি অসম বেগ, সরি এই বেগটাকে আমরা কি বলি অসম ত্বরণ। কারণ কি বেগের পরিবর্তন সবসময় সমান হারে হয় না, এজন্য এটা কি অসম ত্বরণের উদাহরণ। সো আমরা ত্বরণের প্রকারভেদ এবং অসম ত্বরণের নিয়ে আলোচনা করলাম। এবার একক এবং মাত্রা নিয়ে আলোচনা করব, যদিও লেখচিত্র তো আমি অঙ্কন করে ফেলছি, এবার একক এবং মাত্রা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কয়টা জিনিস পড়ছি, আমরা ফার্স্টে সরণ নিয়ে পড়ছি, তাহলে সরণ, তারপর কি নিয়ে পড়ছি বেগ নিয়ে পড়ছি, তারপর কি নিয়ে পড়ছি ত্বরণ নিয়ে পড়ছি। ওকে, তাহলে সরণকে কি দ্বারা প্রকাশ করা হয় s দ্বারা, বেগকে কি দ্বারা প্রকাশ করা হয় v দ্বারা, ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয় a দ্বারা। ওকে, আচ্ছা তাহলে বেগের সূত্র কি v = s/t, আর ত্বরণের সূত্র কি বেগের পরিবর্তনের হার, তার মানে v del v/t যদি লিখি। আচ্ছা তাহলে একক বের করার জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি আমরা যদি কখনো ভর m এর একক বের করতে চাই, m এর একক কি হবে কেজি। আচ্ছা তারপরে এটা কি ভর লিখলাম, তারপরে আমি যদি দূরত্ব বের করতে চাই, দূরত্ব তার মানে আমি কি দ্বারা প্রকাশ করি s অথবা d থাকতে পারে, দূরত্বের একক কি মিটার, সো m দ্বারা লিখলাম মানে কি মিটার। আচ্ছা তারপর আরেকটা কি আছে, যদি সময়ের একক বের করতে চাই তাহলে সময়ের একক কি সেকেন্ড মানে কি s। আচ্ছা আরেকটা জিনিস কি মাত্রা, তাহলে এবার আমরা মাত্রা বের করা শিখব, কার মাস, ভরের মাত্রা হচ্ছে m দ্বারা কি বোঝায় মাস। তারপর 2 নাম্বার কি দূরত্বের মাত্রা কি আমরা পরিমাপ করি কি দ্বারা লেন্থ দ্বারা, length লেন্থ। তাহলে মাসের থেকে আসতেছে m, লেন্থ থেকে আসতেছে কি l, আর হচ্ছে টাইম সময়টাকে আমরা কি দ্বারা পরিমাপ করি টাইম দিয়ে। সো টাইম মানে কি t। সো আমি যদি এবার সরণের একক বের করতে চাই, ফার্স্টে সরণের একক কি, সরণকে কি দ্বারা প্রকাশ করলাম s দ্বারা, তাহলে s এর একক কি, তাহলে s এর একক কি হবে, সরণ কোথায় যে একক কি মিটার। আর যদি মাত্রা বের করতে চাই তাহলে মাত্রা কি হবে, মাত্রা দূরত্ব এই যে লেন্থ, তার মানে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, এটা কি সরণ। এবার যদি আমি বেগের ক্ষেত্রে চিন্তা করি, বেগেরটা কি হবে, বেগের একক, বেগের সূত্র কি v = s/t। আমি যদি একক বের করতে চাই তাহলে এককের বেলায় কি হবে, দূরত্বের একক কি মিটার, তাহলে উপরে কি লিখবো m, নিচে কি t, t এর একক কি সেকেন্ড, সেকেন্ডের কি আসছে s, তার মানে কি আসে ms−1। এবার যদি আমি মাত্রা বের করতে চাই তাহলে মাত্রা v থার্ড ব্র্যাকেটে আটকাইলাম, এবার s/t মাত্রাতে আসবো, s এর মাত্রা কোনটা কোথায়, এই যে দূরত্বের মাত্রা l লিখলাম, সময়ের মাত্রা কি t যদি লিখি তাহলে কি হয় lt−1। ঠিক আছে, এবার যদি আমি ফাইনালি সর্বশেষ ত্বরণেরটা বের করতে চাই তাহলে ত্বরণের কত a = del v/t। সো আমরা ফার্স্টে কি করব এককটা বের করব, একক যদি বের করতে চাই v তো কিছু নাই। আচ্ছা তাহলে একক v এর একক একটাকে বের করছি, v এর একক একটাকে কত ছিল ms−1 লিখলাম, আর সময়ের একক কি s, তাহলে s যদি লিখি পুরোটা যদি একবারে লিখি ms−2। আচ্ছা তাহলে ফাইনালি যদি আমি এবার মাত্রা বের করতে চাই তাহলে মাত্রা কি থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কি লিখব del v/t। তাহলে del সময়ের বেগের মাত্রা কি lt−1, আর সময়ের মাত্রা আরেকটা কি t, তাহলে পুরোটা যদি একত্রে লিখি তাহলে কি হবে lt−2। এই ছিল হচ্ছে ত্বরণ এবং সরণের মাত্রা। সো আজকের ক্লাস
এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন ক্লাসে এই অধ্যায়ের ম্যাথগুলো নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।